প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভারতীয় পণ্যের শুল্ক আরও বাড়ানোর হুমকি দিলেন ট্রাম্প। ভারত থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের ওপর আরও শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া থেকে জ্বালানি তেল কেনার জন্য এমন পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। আজ সোমবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট। এমন সময় তিনি এই হুমকি দিলেন যখন 7 আগস্ট থেকে বিভিন্ন দেশের ওপর যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কার্যকর হতে যাচ্ছে। ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, রাশিয়ার চাপিয়ে দেওয়া যুদ্ধে ইউক্রেনে কত মানুষ নিহত হচ্ছেন সেই বিষয়টি ভারত আমলে নিচ্ছে না। এই কারণে তিনি ভারতের পণ্যের ওপর উল্লেখযোগ্যভাবে শুল্কের পরিমাণ বাড়াবেন। যুক্তরাষ্ট্রকে এই শুল্ক পরিশোধ করবে ভারত। এর আগে গত 31 জুলাই এক নির্বাহী আদেশ জারি করেন ট্রাম্প। তাতে বিভিন্ন দেশের ওপর পাল্টা শুল্কের পরিমাণ উল্লেখ করা হয়। আদেশ অনুযায়ী ভারতীয় পণ্যের ওপর 25% পাল্টা শুল্ক আরোপ করেন ট্রাম্প। 7 আগস্ট থেকে এই শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে ভারত, তবে এ নিয়ে যুক্তরাষ্ট্রের আপত্তি রয়েছে। সূত্রের বরাতে ব্লুমবার্গ জানিয়েছে, যুক্তরাষ্ট্রের চাপের মুখেও ভারতীয় তেল শোধনাগারগুলোকে রাশিয়ার তেল কেনা বন্ধের নির্দেশনা দেয়নি নয়াদিল্লি সরকার। এদিকে ভারতেও শেখ হাসিনাকে বাংলাদেশে পুশ ইন করার দাবি ওঠা হয়েছে গত বছরে জুলাই মাসে। ধীরে ধীরে জমাট বাঁধতে থাকে সেই আন্দোলন। প্রথম দিকের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনই পরবর্তীতে রূপ নেয় গণঅভ্যুত্থানে। তবে আন্দোলন শুরুর মুখে সীমান্ত পেরিয়ে সেই আঁচ অনুভূত হয়নি পশ্চিমবঙ্গে, কিন্তু মোড় ঘুরে যায় জুলাইয়ের মাঝামাঝি সময়ে। গত বছরের 16 জুলাই দুপুরের দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে মারা যান রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাইদ। যে ছবি রীতিমতো নাড়িয়ে দেয় কলকাতার শুভবুদ্ধি সম্পন্ন বৃদ্ধজন ও ছাত্র সমাজকে। আর তখনই একটু একটু করে গোটা বিশ্বের নজর কাড়তে থাকে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। পশ্চিমবঙ্গেও তার অন্যথা হয়নি। কোটা বিরোধী আন্দোলনরত পড়ুয়াদের পাশে থাকার বার্তা দিয়ে একের পর এক সংগঠনের মিছিল শুরু হয় কলকাতা শহরে। তখন অনেকেই মনে করেছিলেন বড় কোনো পরিবর্তন ঘটতে চলেছে পদ্মাপাড়ের এই দেশটিতে। পশ্চিমবঙ্গ তথা গোটা ভারতের গণমাধ্যমগুলির হেডলাইনে ধীরে ধীরে জায়গা নেওয়া শুরু করে বাংলাদেশ। এরপর আসে সেই 5 আগস্ট। দুপুরে হঠাৎই অবসান হয় স্বৈরাচারী শাসনের। দেশ ছেড়ে পালাতে বাধ্য হন ফ্যাসিস্ট শেখ হাসিনা। হাসিনার বিমান ঢাকার আকাশ ছাড়তে গুঞ্জন ওঠে, তিনি কোথায় যাচ্ছেন, ভারত নাকি ইউরোপের কোনো শহরে। অবশেষে সন্ধ্যায় তার বিমান নামে দিল্লি লাগোয়া গাজিয়াবাদের হিন্ডান এয়ারবেসে। কার্যত সেই থেকে দিল্লির অজ্ঞাত স্থানে অবস্থান করছেন হাসিনা। দল নেত্রীর পরপরই সে সময় হাসিনার ঘনিষ্ঠ অনেক নেতা ও দোসর দেশ ছাড়তে বাধ্য হন। বিভিন্ন সূত্রে খবর, তাদের বেশিরভাগই প্রতিবেশী ভারতের কলকাতা শহর এবং পার্শ্ববর্তী এলাকায় অবস্থান করছেন। কেউ কেউ রয়েছেন দিল্লিতে, যদিও এখনও পর্যন্ত পলায়ন সেই সব নেতাদের কলকাতা বা দিল্লিতে প্রকাশ্যে দেখা যায়নি। মাঝে অবশ্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের একটি ছবি ভাইরাল হয়েছিল। অন্যদিকে কলকাতার নিকো পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং নেত্রকোনা 3 আসনের সাবেক সাংসদ অসীম উকিলকেও ভাইরাল হওয়া একটি ছবিতে দেখা গিয়েছিল। আওয়ামী লীগ নেতাদের কলকাতায় অবস্থান নিয়ে কলকাতাবাসীর একাংশের মধ্যে কৌতূহলের সীমা নেই, বিশেষ করে গণমাধ্যম কর্মীদের মধ্যে। সম্প্রতি কলকাতা ভিত্তিক 2টি গণমাধ্যমে ওবায়দুল কাদেরের সাক্ষাৎকার সম্প্রচারিত হয়। এর মধ্যে একটি ছিল কাদেরের অডিও বার্তা, অন্যটি ছিল প্রতিবেদন। তবে ওই সাক্ষাৎকার কলকাতায় বসে দেওয়া নাকি অন্য কোথাও তা জানা যায়নি। কলকাতার গণমাধ্যমের কর্মীদেরই একাংশ বা বিভিন্ন সূত্র বলছেন, হাসিনার দলের নেতাদের কেউ আছেন উত্তর 24 পরগনা জেলার বারাসাত মধ্যম গ্রামে, কেউ আছেন রাজারহাট বা নিউটাউন, কেউ বা আছেন বর্ধমানে। অনেকেই আবার বলছেন তারা আদৌ কলকাতাতে নেই। এদের মধ্যে অন্যতম আওয়ামী লীগের সেকেন্ড ইন কমান্ড এবং সাবেক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তার অবস্থান রাজারহাট নিউটাউনের সঞ্জীবা গার্ডেন। এই অভিজাত আবাসনেই নাকি রয়েছেন ঢাকা 13 আসনের সাংসদ জাহাঙ্গীর কবির নানক এবং ঢাকা 11 আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান খান কামাল। কলকাতার নিউ মার্কেট এলাকায় অবস্থান করছেন টাঙ্গাইল 2 কেন্দ্রের সংসদ সদস্য তানভীর হাসান ছোটমনির এবং ফেনী 2 আসনের সংসদ সদস্য নিজামুদ্দিন হাজারি। কলকাতার উপকন্ত্রে উত্তর 24 পরগনা জেলার বারাসাতে রয়েছেন নেত্রকোনা 3 আসনের সংসদ সদস্য অসীম কুমার উকিল। কলকাতার পার্ক স্ট্রিট এলাকায় রয়েছেন ঢাকা 10 আসনের সংসদ সদস্য বাহউদ্দিন নাসিম। পার্ক সার্কাস এলাকায় অবস্থান করছেন চাঁদপুর 2 কেন্দ্রের সাংসদ মুফাজ্জল হোসেন মাইয়া। দক্ষিণ কলকাতা যাদবপুর এলাকায় আত্মগোপন করে আছেন ঢাকা 10 সংসদ সদস্য ফেরদৌস আহমেদ। বর্ধমান জেলার কাটোয়া নবাবহাটে রাজশাহী 6 আসনের সাংসদ শাহরিয়ার আলমের মতো নেতারা। কিন্তু ওই সব ঠিকানায় খোঁজ নিয়েও তাদের কোনো সন্ধান মেলেনি। স্বাভাবিকভাবেই সরকার পরিবর্তনের 1 বছরের মাথায় বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতারা কে কোথায় আত্মগোপন করে আছেন তা এখনও স্পষ্ট নয়। ভারতে তাদের অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন কলকাতার একাংশ।
অতি সম্প্রতি কলকাতার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মুখেও উঠে আসে হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের ভারতে অবস্থানের প্রসঙ্গটি। গত 17 এপ্রিল নিউটাউনে একটি অনুষ্ঠান থেকে শেখ হাসিনার নাম না করেই মমতা বলেন, 1971 সালে সবকিছু হারিয়ে বহু উদ্বাস্তু ভারতে এসেছিলেন, কিন্তু এখন আসতে পারে না। তবে এখন না আসতে পারলেও ভারত সরকার আমাদের কয়েকজন অতিথিকে এখানে রেখে দিয়েছে। আমি কি না বলেছি? তার কারণ এর পিছনে রাজনৈতিক কারণ রয়েছে। ভারত সরকারের অন্য কারণও থাকতে পারে। পার্শ্ববর্তী দেশ বিপদে পড়েছে। কই আমরা তো কখনো এটা নিয়ে কথা বলি না। মমতা বা রিজভির মতো কলকাতার অনেক সাধারণ মানুষও হাসিনা সহ বাংলাদেশিদের ভারতে অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের অভিমত, সত্যি যদি কলকাতা বা ভারতে আওয়ামী লীগের নেতারা অবস্থান করেন, তবে তাদের সে দেশে পুশ ইন করা উচিত। দমদমের বাসিন্দা পেশায় শিক্ষিকা প্রতীতি মিত্র জানান, বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেখানে বাংলা কথা বলার জন্য বাংলাভাষী দাগিয়ে দেওয়া হচ্ছে, ঠিক সেখানেই বাংলাদেশিদের প্রশ্রয় দিয়ে তাদের এদেশে রাখা হচ্ছে। আমাদের রুপিতে তাদের খাওয়া পড়ানোর ব্যবস্থা করা হচ্ছে। এটা এক প্রকার দ্বিচারিতা। আমরা এটার তীব্র বিরোধিতা করছি। ব্যবসায়ী সৌমেন পণ্ডা জানান, ভারতীয় বাঙালিদের বাংলাদেশে পুশিন করা হচ্ছে, অথচ সেই কেন্দ্রীয় সরকারই শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতা মন্ত্রীদের জামাই আদর করে দিল্লিতে নিয়ে এসে পুষছে। আমাদের করের টাকায় তাকে খাওয়ানো পড়ানো হচ্ছে। তাদেরও বাংলাদেশে পুশব্যাক করা উচিত। অভিজিৎ দে নামে ব্যবসায়ী জানান, শেখ হাসিনা সহ আওয়ামী লীগের নেতাদের যেভাবে পশ্চিমবঙ্গ এবং দিল্লিতে জামাই আদর করে রেখে দেওয়া হয়েছে, তার প্রশ্ন, যেখানে বাংলাভাষী মানুষদের বাংলাদেশি বা রোহিঙ্গা বলে দাগিয়ে দেওয়া হচ্ছে, সেখানে কেন্দ্রীয় সরকার কেন দিল্লিতে হাসিনার মতো নেতাদের আশ্রয় দিয়েছে? কেন রাজারহাট নিউটাউনের মতো হাই রাইজ বিল্ডিংয়ে থাকা সেসব নেতাদের খোঁজে বের করে বাংলাদেশে পুশব্যাক করা হচ্ছে না? অপরদিকে কাগজপত্র ঠিকঠাক না থাকায় সন্তানকে বিমানবন্দরে ফেলে বেড়াতে গেলেন বাবা মা। ভ্রমণের কাগজপত্র ঠিকঠাক না থাকায় বিমানবন্দর থেকে এক দম্পতি তাদের ছেলেকে ফেলে রেখে ছুটিতে কাটাতে বিমানে উঠে পড়েন বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে স্পেনের একটি বিমানবন্দরে। দ্য নিউ ইয়র্ক পোস্ট জানিয়েছে, স্পেনের বিমানবন্দরের এয়ার অপারেশন কোঅর্ডিনেটর হিসাবে পরিচয় দেওয়া লিলিয়ান নামের এক নারী টিকটক ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়ায় তুলে ধরেন এই ঘটনা। প্রতিবেদন থেকে জানা যায়, দিন কয়েক আগে বেড়াতে বেরিয়েছিলেন ওই দম্পতি। সঙ্গে ছিল তাদের নাবালক পুত্র। বিমানবন্দরে নথি পরীক্ষার সময় স্বামী স্ত্রী দেখেন ছেলের পাসপোর্টের মেয়াদ শেষ। তাই ছেলেকে টার্মিনালে রেখেই বিমানে উঠে পড়েন দম্পতি। যাওয়ার আগে অবশ্য তাদের এক বিমানকর্মী আটকে দিয়েছিলেন, কিন্তু দম্পতি জানান ছেলেকে বিমানবন্দর পর্যন্ত এনেছিলেন। এক আত্মীয় আসছেন, ছেলেকে তিনিই নিয়ে যাবেন। কিন্তু সময় পেরিয়ে গেলেও কেউ আসেননি ছেলেটিকে নিতে। এক পর্যায়ে ছেলেটিকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সে জানায় বাবা মা তাকে বিদেশে বেড়াতে নিয়ে যাবে বলে সঙ্গে এনেছিল, কিন্তু তাকে না নিয়েই বাবা মা চলে গেছে। ছেলেটির কথায় হতবাক হয়ে যান বিমানবন্দরের নিরাপত্তা কর্মীরা। সঙ্গে সঙ্গে খোঁজ খবর নেন তারা কোন বিমানে কত নম্বর আসনে বসেছেন ওই দম্পতি। প্রতিবেদন অনুযায়ী বেশ কিছুক্ষণ অনুসন্ধানের পর ওই স্বামী স্ত্রীকে খুঁজে পায় পুলিশ। ততক্ষণে তাদের বিমানটি আরেক বিমানবন্দরে অবতরণ করেছে, কিন্তু সেই বিমানবন্দর থেকে বের হওয়ার আগেই তাদের ব্যাগপত্র আটকে দেওয়া হয়। আটক করা হয় ওই বাবা মাকে। ফিরিয়ে আনা হয় সেই বিমানবন্দরে যেখানে ছেলেকে ফেলে রেখে গিয়েছিলেন তারা। এর আগে 2018 সালে জার্মানিতে ঠিক একই রকমের একটি ঘটনা ঘটেছিল। বিমানে ওঠার আগে 5 বছরের কন্যার কথা ভুলেই গিয়েছিলেন এক দম্পতি। সবশেষ জানিয়ে দেব, বাংলাদেশি পর্যটক হারিয়ে কাঁদছেন কলকাতার ব্যবসায়ীরা। জুলাইয়ে গণ অভ্যুত্থানের পর গত বছরের আগস্টে বাংলাদেশিদের জন্য ভিসা বন্ধ করে দেয় ভারত সরকার। পরে স্বল্প পরিসরে বিভিন্ন ক্যাটেগরিতে ভিসা দেওয়া শুরু করে দেশটি। তবে এখনও ভ্রমণ ভিসা ইস্যু করছে না ভারত। ফলে বাংলাদেশিরা না যাওয়ায় শুধু কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত এলাকারই অর্থনৈতিক ক্ষতি দাঁড়িয়েছে 1000 কোটি রুপির বেশি। ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন থেকে এই খবর জানা গেছে। বর্তমানে কলকাতার মিনি বাংলাদেশ খ্যাত ওই এলাকায় বাংলাদেশি পর্যটকদের আনাগোনা প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। 1 বছর পেরিয়ে গেলেও সেই ধাক্কা থেকে এখনও পুরোপুরি ঘুরে দাঁড়াতে পারেনি ওই অঞ্চল। একসময় বাংলাদেশি পর্যটকদের জন্য জমজমাট নিউ মার্কেট এলাকা এখন পর্যটক শূন্য হয়ে পড়েছে। সেখানকার হোটেল, রেস্তোরাঁ ও অন্যান্য ব্যবসার উপর এই পর্যটক খরার মারাত্মক প্রভাব পড়েছে। সব মিলিয়ে কলকাতার ব্যবসায়ীদের ক্ষতি দাঁড়িয়েছে 5000 কোটি রুপি। সেখানকার কয়েকটি ব্যবসায়ী সমিতির ধারণা, 1 বছরে ওই এলাকার ব্যবসায়ীদের ক্ষতির পরিমাণ 1000 কোটি রুপিরও বেশি ছাড়িয়ে গেছে। অনেকে বলছেন ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ আরও অনেক বেশি হতে পারে বলে ধারণা করছেন তারা। কলকাতার নিউ মার্কেটের পাশে ফ্রি স্কুল স্ট্রিট ও মার্কুইস স্ট্রিট ঘেরা মিনি বাংলাদেশ খ্যাত ওই এলাকা দীর্ঘদিন ধরেই বাংলাদেশি পর্যটকদের অন্যতম পছন্দের গন্তব্য ছিল। সাশ্রয়ী হোটেল, ওপার বাংলার খাবার
আর কাছাকাছি রেল ও বাস টার্মিনাল আর উন্নত চিকিৎসা সুবিধার জন্য পরিচিত এলাকাটি। 1 বছর আগেও মিনি বাংলাদেশের যেসব গলি বাংলাদেশি পর্যটকের ভিড়ে মুখর ছিল, আজ সেখানে কেবল শুনশান নীরবতা। ফ্রি স্কুল স্ট্রিট ট্রেডার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হায়দার আলী খান বলেন, কেবল মিনি বাংলাদেশ এলাকায় হোটেল, খাবার দোকান, খুচরো পণ্য সামগ্রীর দোকান, ট্রাভেল এজেন্সি, মানি এক্সচেঞ্জ, চিকিৎসা ও পরিবহন খাত মিলিয়ে প্রতিদিন প্রায় 3 কোটি রুপির ব্যবসা হতো। নিউ মার্কেট ও বুর্রা বাজারের ক্ষতি ধরলে এই অঙ্ক 5,000 কোটি ছাড়িয়ে যাবে। এলাকার বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান হয় বন্ধ হয়ে গেছে অথবা স্থানীয় ক্রেতা আকর্ষণের চেষ্টা করছে। মার্কিউ স্ট্রিটের একটি ট্রাভেল কোম্পানির ম্যানেজার প্রবীর বিশ্বাস বলেন, 1 বছর আগেও একই সময়ে একাধিক বাস ভর্তি পর্যটক আসতেন, যার ফলে পার্কিং করা কঠিন হয়ে যেত। আর এখন কোনো দিন একজনও আসে না। বাংলাদেশি টাকার লেনদেনকারী মুদ্রা বিনিময় ব্যবসাগুলো এখন প্রায় অচল। কারেন্সি এক্সচেঞ্জেস অ্যাসোসিয়েশন মার্কিউ স্ট্রিটের সম্পাদক মোহাম্মদ ইন্তাজার বলেন, আমরা টিকে থাকার জন্য লড়াই করছি। আমরা সম্পূর্ণভাবে বাংলাদেশি পর্যটকদের উপরই নির্ভরশীল ছিলাম। বড় ব্যবসা ছাড়াও পর্যটন নির্ভর অনানুষ্ঠানিক অর্থনীতি, যেমন ঘরে তৈরি খাবার সরবরাহকারী, হোমস্টে অপারেটর, ট্যুর গাইড, এইসব ব্যবসাও ভেঙে পড়েছে।